নমস্কার, গ্লোরিফাইং বেঙ্গল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো ইরানে কি আমেরিকার স্থল অভিযান, গ্রাউন্ড ইনভেশন এর সম্ভাবনা প্রবল? কেন গ্রাউন্ড ইনভেশন বা স্থল অভিযানের কথা হঠাৎ করে এই যুদ্ধের আসছে কেন? তাহলে কি চলমান সামরিক অভিযান দ্বারা ট্রাম্প প্রশাসন তার সামরিক যে উদ্দেশ্যগুলো সেগুলো সেগুলোর সাফল্য অর্জন সম্ভব নয়? আর এই স্থল অভিযানের সম্ভাবনার প্রসঙ্গটাই এলো কেন? গতকাল সৌদি আরবের সংবাদ মাধ্যম আল আরাবিয়া থেকে পাওয়া একটি অসমর্থিত রিপোর্ট অনুযায়ী মোসাদ এজেন্ট সহ ইসরায়েলি বিশেষ বাহিনীর সদস্যরা গতরাতে ইরানে অভ্যন্তরে একটি স্থল অভিযান চালিয়েছেন। এই রিপোর্টটি দাবি করে যে ইসরায়েলের কমান্ডোরা ইরানের মাটিতে সরাসরি সক্রিয় ছিল এবং এই যে তথ্য, এই তথ্যের কোনো নির্দিষ্ট উৎস উল্লেখ করা হয়নি এবং অভিযানের লক্ষ্য বা ফলাফল সম্পর্কে বিস্তারিত কোনো বিবরণ দেওয়া হয়নি। আর ইসরায়েলের প্রতিক্রিয়া হিসাবে ইসরায়েল কর্তৃপক্ষ রিপোর্টের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য বা নিশ্চিতকরণ করেনি। তবে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছেন যে তিনি ইরানের স্থলপথে সেনা পাঠানোকে সময়ের অপচয়, ওয়েস্ট অফ টাইম বলে মনে করেন। তিনি মনে করেন ইরানে নৌবাহিনী এবং প্রধান সামরিক শক্তিগুলি ইতিমধ্যে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করেছে ইরানকে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইরানে স্থলসৈন্য পাঠানোর বিষয়টি সরাসরি নাকচও করে দেননি। তিনি জানিয়েছেন যে বর্তমানে এর প্রয়োজন না থাকলেও প্রয়োজনে বুটস অন দ্য গ্রাউন্ড বা স্থল অভিযান চালানো হতে পারে। ট্রাম্প প্রশাসন সরাসরি স্থল অভিযানের পরিবর্তে তীব্র বিমান হামলা এবং অভ্যন্তরীণ জনবিক্ষোভের মাধ্যমে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা বা রিজিম চেঞ্জের আশা করছে। তবে তারা আশা করছে যে এই আক্রমণের ফলে ইরানের নিরাপত্তা বাহিনী অস্ত্র ত্যাগ করবে এবং সাধারণ মানুষ ক্ষমতা দখল করবে। অপারেশন এপিক ফিউরি, যেটি 28 ফেব্রুয়ারি 2026 যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী ইরানে কয়েক হাজার লক্ষ্যবস্তুতে ব্যাপক ক্ষেপণাস্ত্র বিমান হামলা করেছে। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেই নিহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। 2026 সালের মার্চের শুরুতে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান এই অপারেশন এপিক ফিউরির জন্য যে 4টি প্রধান লক্ষ্যের কথা উল্লেখ করেছেন সেগুলো হলো: 1 নম্বর, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা, ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার এবং সেগুলো তৈরির পরিকাঠামোকে সম্পূর্ণ নির্মূল করা এই অপারেশন এপিক ফিউরির প্রধান ও প্রথম লক্ষ্য। 2 নম্বর, ইরানের নৌবাহিনীকে নিশ্চিহ্ন করা, আন্তর্জাতিক নৌ চলাচলের পথ সুরক্ষিত রাখতে ইরানের নৌশক্তিকে সম্পূর্ণরূপে ধ্বংস করা এই অপারেশন এপিক ফিউরি এর লক্ষ্য, দ্বিতীয় লক্ষ্য। 3, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করা, অর্থাৎ ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করা।
চতুর্থত, পক্সি গোষ্ঠীগুলোকে মানে উগ্রপন্থী গোষ্ঠীগুলোকে অর্থ অস্ত্র সহায়তা বন্ধ করা ইরানের পক্ষ থেকে। হিজবুল্লাহ, হুতি, হামাস এইসব সশস্ত্র গোষ্ঠীগুলোকে, এইসব আঞ্চলিক গোষ্ঠীগুলোকে ইরানের পক্ষ থেকে দেওয়া সব ধরনের সাহায্য ও নির্দেশনা বন্ধ করাই এর মূল উদ্দেশ্য। বর্তমানে পরিস্থিতিতে ট্রাম্প ইরানের নেতাদের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করছেন, তবে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করার বিষয়ে শুধুমাত্র বিমান হামলা কি যথেষ্ট? সামরিক বিশেষজ্ঞদের মতামত হলো, প্রথমত হচ্ছে কিছু সীমাবদ্ধতা রয়েছে। কি? অধিকাংশ বিশেষজ্ঞের মতে শুধুমাত্র আকাশপথে হামলার মাধ্যমে কোনো দেশের সরকারকে পুরোপুরি উৎখাত করা কঠিন। বিমান হামলা মূলত পারমাণবিক কেন্দ্র, সামরিক ঘাঁটি বা নেতৃত্ব আস্তানা ধ্বংস করতে পারে, কিন্তু এটি সরাসরি শাসন ক্ষমতা দখল করতে পারে না। দ্বিতীয়ত, হিতে বিপরীত হওয়ার ঝুঁকি। ইতিহাস বলছে যে বিদেশি শক্তি বিমান হামলা অনেক সময় সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেম জাগ্রত করে তোলে, তার ফলে তারা বর্তমান সরকারের প্রতি আরও অনুগত হয়ে যায়। সম্প্রতি আয়াতুল্লাহ খামেনির মতো শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হলেও বিশেষজ্ঞরা মনে করেন যে এর ফলে শাসন ব্যবস্থা ভেঙে পড়ার বদলে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস মানে আইআরজিসি এর মতো কট্টরপন্থী গোষ্ঠীগুলি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা স্থল অভিযানকে কেন জরুরি মনে করছেন, বা স্থল অভিযানকে কেন জরুরি মনে করা হয়? রিজিম চেঞ্জের জন্য, মানে নেতৃত্ব চেঞ্জের জন্য, শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। শাসন পরিবর্তন করতে হলে প্রশাসনিক ভবন, যোগাযোগ ব্যবস্থা, গুরুত্বপূর্ণ শহরগুলির ওপর সরাসরি নিয়ন্ত্রণ প্রয়োজন, যা শুধুমাত্র বুটস অন দ্য গ্রাউন্ড বা স্থলসেনার মাধ্যমেই সম্ভব। এছাড়াও ভৌগোলিক চ্যালেঞ্জ রয়েছে, যেমন ইরানের বিশাল আয়তন এবং জাগ্রস পর্বতমালার মতো দুর্গম এলাকা থাকার ফলে স্থল অভিযান চালানো অত্যন্ত কঠিন এবং দীর্ঘমেয়াদী একটি কাজ। রিজিম চেঞ্জের জন্য অভ্যন্তরীণ বিপ্লবের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে বিদেশি হামলার চেয়ে ইরানের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত বিদ্রোহ এবং সেনাবাহিনীর একটি বড় অংশের, যেমন আর্টিস, এদের সমর্থন ছাড়া দীর্ঘস্থায়ী শাসন পরিবর্তন অসম্ভব। বিমান হামলা হয়তো সেই বিদ্রোহের জন্য একটি সুযোগ তৈরি করে দিতে পারে, কিন্তু মূল পরিবর্তন আসতে হবে দেশের ভেতর থেকে। শুধুমাত্র আকাশপথে হামলা চালিয়ে ইরানের সরকারকে দুর্বল করা সম্ভব হলেও শাসন পরিবর্তন করতে হলে সাধারণত বড় আকারের স্থল অভিযান বা দেশের ভেতরে বিশাল গণ অভ্যুত্থান প্রয়োজন হয়। তবে বর্তমানে ভূ রাজনৈতিক যে প্রেক্ষাপট, তাতে যুক্তরাষ্ট্র তাদের পক্ষ থেকে ইরানে স্থলপথে আক্রমণ করা অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে। এর কারণগুলি কি না, প্রথম কারণ হচ্ছে ভৌগোলিক চ্যালেঞ্জ। মানে এই অঞ্চলটি একটি প্রাকৃতিক দুর্গ বলা যেতে পারে। ইরানে ভৌগোলিক গঠন স্থল অভিযানের জন্য সবচেয়ে বড় বাধা। পাহাড়ি দেওয়াল, যেমন উত্তর ও পশ্চিম সীমান্তে 1600 কিলোমিটার দীর্ঘ জাগ্রোস এবং আলবরজ পর্বতমালা একটি প্রাকৃতিক প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে, যা ভারী ট্যাঙ্ক ও আর্মার্ড ইউনিটের চলাচলের পক্ষে অত্যন্ত বাধাস্বরূপ বা চলাচল প্রায় অসম্ভব।
এছাড়া ইরানের মরুভূমি ও জলাভূমি, দেশের কেন্দ্রে দন্ত ই কাভি এবং দন্তি লুথ নামে দুটো বিশাল লবণাক্ত মরুভূমি রয়েছে, যা রসদ সরবরাহের লাইনকে বিচ্ছিন্ন করতে পারে। দক্ষিণ পশ্চিমের খুজেস্তানের জলাভূমিতে ভারী ট্যাঙ্কের গতি ধীর হয়। এছাড়া কৌশলগত একটা গভীরতা রয়েছে। কেন? ইরান ফ্রান্সের তুলনায় প্রায় 3 গুণ বড়, অর্থাৎ 16 লক্ষ বর্গ কিলোমিটার। এত বিশাল ভূখণ্ড দখল করতে যে পরিমাণ সৈন্য প্রয়োজন তা বর্তমানে কোনো আধুনিক সামরিক বাহিনীর পক্ষে মোতায়েন করা কঠিন। সামরিক ও লজিস্টিক বাধা, সেটা কি? বিশাল সৈন্য সংখ্যা। বিশ্লেষকদের মধ্যে যে বললাম যে একটি সফল স্থল অভিযানের জন্য অন্তত 1 লক্ষেরও বেশি সৈন্যের প্রয়োজন, যা মোতায়েন করার মতো রাজনৈতিক সদিচ্ছা বর্তমান যুক্তরাষ্ট্রের নেই। অপ্রতিসম যুদ্ধ। ইরানের সামরিক বাহিনী এবং বিশেষ করে আইআরজিসি দশকের পর দশক ধরে গরিলা যুদ্ধের প্রস্তুতি নিয়েছে এবং তারা মাটির নিচে তৈরি মিসাইল সিটি এবং টানেল নেটওয়ার্ক থেকে আক্রমণ করতে পারদর্শী, আক্রমণ করবার ক্ষমতা রাখে। স্থলপথে আক্রমণ শুরু হলে প্রতিশোধমূলক হামলা, অর্থাৎ ইরান মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলি যেমন বাহারিন, কাতার, ইরাক এবং মিত্র দেশগুলির ওপর ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালাতে পারে। এছাড়া হরমুজ প্রণালী, ইরানের বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথ হলো হরমুজ প্রণালী। সেটা বন্ধ করে দিয়ে গোটা বিশ্বে অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে, যা অলরেডি অর্থনৈতিক বিপর্যয় বিশ্বে শুরু হয়ে গেছে। ক্রুড অয়েলের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। হিজবুল্লাহ, এছাড়াও হিজবুল্লাহ, হুতিদের মতো গোষ্ঠীগুলি ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিলে মধ্যপ্রাচ্য পুরো অস্থির হয়ে যাবে, অস্থিতিশীল হয়ে পড়বে। এই সকল কারণে ইরানের স্থলপথ আক্রমণ করা অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ। অপরদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে, অর্থাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করেছে যে মার্কিন বাহিনী কোনো ধরনের স্থল অভিযান বা গ্রাউন্ড ইনভেশন যদি করে, আমেরিকার পক্ষে এটি মহা বিপর্যয় হবে। তিনি এনবিসি নিউজকে একটি সাক্ষাৎকারে বলেছেন, তেহরান এ ধরনের পরিস্থিতির জন্য সম্পূর্ণ তৈরি, সম্পূর্ণ প্রস্তুত। তারা মার্কিন সৈন্যদের জন্য অপেক্ষা করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছে যে তারা কোনো রকম যুদ্ধবিরতি বা আলোচনা পথে হাঁটবেন না, অর্থাৎ তাদের প্রধান নেতার মৃত্যুর পর তারা আরও আগ্রাসী মনোভাব নিয়েই যুদ্ধ পরিচালনা করছে। যে কোনো স্থল অভিযানে মোকাবিলা করতেও তারা প্রস্তুত। বর্তমানে দুই পক্ষের যুদ্ধের জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থা, দুপক্ষই যুদ্ধের জন্য সতর্ক অবস্থায় রয়েছে এবং ইরান সতর্ক করেছে স্থল অভিযান আমেরিকার জন্য একটি মহা বিপর্যয় ডেকে আনবে। বিশ্লেষকরা মনে করছে ইরাক যুদ্ধের মতো ইরানের স্থলপথে অভিযান চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ তা জনসমর্থনহীন হতে পারে। কারণ মার্কিন জনগণের মধ্যে একটা সমীক্ষা করে দেখা গেছে যে মাত্র 1/4 এই যুদ্ধের পক্ষে রয়েছে। সুতরাং এই আলোচনার মাধ্যমে এটা পরিষ্কার বোঝা গেল যে ইরানে আমেরিকার স্থল অভিযানে বা গ্রাউন্ড ইনভেশনের সম্ভাবনা ক্ষীণ। পরিবর্তে আকাশপথে হামলা এবং অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে মিত্রশক্তি
তাদের অভীষ্ট লক্ষ্য অর্জনের চেষ্টা করে যেতে পারে। আশা করি আজকের আলোচনার দ্বারা আমি পরিষ্কার করতে পারলাম যে ইরানে স্থলপথে আক্রমণ করা সম্ভব কি সম্ভব নয়। প্রতিবেদনটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে টিক করে রাখবেন যাতে পরবর্তী প্রতিবেদনটি আপনার কাছে সরাসরি পৌঁছায়। ধন্যবাদ, নমস্কার।